অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। হীরক রানীর দেশে বলতে এখন তোমার কাছে কোন মুখটা প্রথম ভেসে আসে? আমাদের এই ফেডারেশনে মাথার উপর যে বসেছিল তাকে শ্রীঘরে পোড়া হয়েছে এবং আশা করি সে শাস্তি পাবে ভালো মতো। ভাস্বর চট্টোপাধ্যায়ের জীবনে কখনো এরকম কোপ এসেছিল বা সময় এসেছিল যখন সত্যি মুখ খুলতে সে ভয় পেয়েছে, মানে ভয় পেয়েছে কাজ হারানোর? মিথ্যা কথা বলে তো লাভ নেই, কারণ মুখ খুলতে পারিনি। নিজে চোখেই দেখা এরকম কত পুরস্কার হতো, এই সম্মান ওই সম্মান, সেখানে লাস্ট মোমেন্টে ফোন করে করে বলা হচ্ছে যে একে দিতে হবে, ওই আর্টিস্টকে দিতে হবে। এই মুহূর্তে আমি বসে আছি হীরক রানীর দেশে, সরি মানে ভাস্বরদার পাশে। ভাস্বরদা, কেন আমি হীরক রানীর দেশে বসে আছি বললাম? তুমি তো জানো ছবিটার নাম বলে। তো হীরক রানীর দেশে বলতে এখন তোমার কাছে কোন মুখটা প্রথম ভেসে আসে? কারণ আমরা কথা বলছি এখানে জুন মাসে দাঁড়িয়ে এবং সদ্য রেজাল্ট আউট হয়েছে, সব মিলিয়ে আমার এই নামটা শুনে দুটো মুখ ভেসে উঠছে, একটা নয়। একটা হচ্ছে উজ্জ্বল চট্টোপাধ্যায়, যিনি ছবির পরিচালক, তার মুখটা। আরেকটা হচ্ছে জয়প্রদাজি, যিনি এসেছেন বম্বে থেকে আমাদের এই ছবিতে একটি ভূমিকায় অভিনয় করার জন্য। এই দুটো মুখই ভেসে উঠছে, এছাড়া আমার কোনো মুখ ভেসে উঠছে না। বেশ, এবার আসা যাক বর্তমানে ইন্ডাস্ট্রির অবস্থা এবং সে নিয়ে তৈরি হয় নানা মত পার্থক্য, মত বিরোধ, সবটা মিলিয়ে তোমারও বেশ কিছু ফেসবুক পোস্ট যেগুলো যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। যদি তুমি নিজেই একটু আলোকপাত করো, মানে কোন কোন জিনিসগুলো বিগত 15 বছরে তুমি দেখলে যেগুলোর মনে হয় পরিবর্তন দরকার, সংশোধন দরকার, আর কোন কোন জিনিসগুলো তোমার মনে হচ্ছে এগুলো কি আদৌ যাবে? এগুলো আদৌ যাবে বলে এখন আমার এই মুহূর্তে কিছু মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে একটা সত্যি কিছু ভালো হতে চলেছে, তার কারণ আমরা তো পরপর দেখছি অনেক কিছু ভালো হচ্ছে। আমাদের এই ফেডারেশনে মাথার উপর যে বসেছিল তাকে শ্রীঘরে পোড়া হয়েছে এবং আশা করি সে শাস্তি পাবে ভালো মতো। শ্রীঘরে পোড়ার পর যেটা হয়েছে, মানে সে সরে যাওয়ার পর যেটা হয়েছে যে সবাই একটা ছাতার তলায় চলে এসেছে। এখন আর এই আলাদা ও আলাদা, এর থেকে টাকা নাও, ওর থেকে টাকা নাও, মানে আমি শুনেছি যেভাবে কাজ হয়, টাকা নিয়ে নিয়ে কাজ হয়, বা অনেক এক্সপ্লয়টেশন মহিলাদের যেগুলো সামনে আসছে এখন, সেগুলো তো হচ্ছে না বা হবে না, আশা করি আর হবে নাই মনে হয় আমার। আর একটা কথা যেটা হয়েছে যে এখন সত্যি বলতে কি সবাই না প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছে। এখন আর এই ভয়টা নেই, ভয় বেঁচে থাকা যে এই রে কাল যদি আমার কাজটা বন্ধ হয়ে যায়, এইটা কিন্তু আর নেই। তাহলে ভাস্বর চট্টোপাধ্যায়ের জীবনে কখনো এরকম কোপ এসেছিল বা সময় এসেছিল যখন সত্যি মুখ খুলতে সে ভয় পেয়েছে, মানে ভয় পেয়েছে কাজ হারানোর? মিথ্যা কথা বলে তো লাভ নেই, কারণ মুখ খুলতে পারিনি। কারণ মুখ খুললে মনে হয়েছে যে যদি কালকে কাজটা আমার বন্ধ হয়ে যায় বা চলে যায়, তাহলে আমি কি করব, কারণ এটাই আমার প্রফেশন। কিন্তু ভেতরে ভেতরে কষ্ট হয়েছে, বলতে না পারার যন্ত্রণাটা তুমি খেয়াল করে দেখবে। তা সত্ত্বেও কিছু কিছু সময় ফেসবুকে কিন্তু আমি গর্জে উঠেছি, হয়তো সেভাবে বলতে পারিনি, কিন্তু এখন যখন সুযোগ পাচ্ছি, সময় পাচ্ছি, বলবো না কেন? আমি কেন চুপ করে থাকবো এখন? তার মানে এই নয় যে দাঁতে দাঁত চেপে চুপ করেছিলাম, দাঁত আমার খোলাই ছিল, কিন্তু আমি এখন যেটা খারাপ সেটা আমি বলবোই। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রশ্ন চলে আসছে, যারা যারা এই একই কথা বলছেন যে আমি সেই সময় গর্জে ওঠার চেষ্টা করেছিলাম কিন্তু বলতে পারিনি, তাহলে সেই সময় তারাও কি কোনো একটা সুবিধার ছত্রছায়া ছিল? এই প্রশ্নটা তো সাধারণ মানুষের মধ্যে উঠছেই অভিনেতা অভিনেত্রীদের নিয়ে। আমাকে এই প্রশ্ন করাটা বৃথা, তার কারণ আমি কোনো সুবিধে নিইনি। আমি বুক ঠুকে বলতে পারি 15 বছরের মধ্যে আমি একবার 21শে জুলাইয়ের মঞ্চে গিয়েছিলাম, সেটা বোধহয় বছর দুয়েক আগে। আর এছাড়া আমি কখনো যাইনি, কোনো দিন আমি কাউকে ফোন করে বলিনি যে আমাকে দুটো সুযোগ সুবিধে পাইয়ে দাও, কি আমাকে একটা অ্যাওয়ার্ড পাইয়ে দাও। তুমি যদি খেয়াল করে দেখো দেখবে যে আমি কোনো এই ভূষণ ওই ভূষণ, ওই শ্রী এই শ্রী, কোনো পুরস্কার পাইনি 15 বছরে, কোনো দিন চাইও নি, পাইও নি। তো যার জন্য আমার কোনো মানে আমাকে এই দলের মধ্যে ফেলাই যাবে না যে আমি এই কারণে এই সুযোগ সুবিধে নিয়েছি বলে চুপ করেছিলাম। কিন্তু এই যে তাহলে পুরস্কার বা পুরস্কৃত হওয়ার ক্ষেত্রেও কি রাজনীতিটাই ছিল? একেবারেই ছিল। নিজে চোখেই দেখা এরকম কত পুরস্কার হতো, এই সম্মান ওই সম্মান, সেখানে লাস্ট মোমেন্টে ফোন করে করে বলা হচ্ছে যে একে দিতে হবে, ওই আর্টিস্টকে দিতে হবে। এমনকি ধরো এমন কিছু পুরস্কার হাতে তুলে দেওয়া হয়েছে আর্টিস্টদের সেই চরিত্রের হয়তো কোনো গুরুত্বই নেই, বা এমন কোনো আর্টিস্টকে দেওয়া হয়েছে যে প্রত্যেক বছরই পুরস্কারটা পাচ্ছে, সে আবার পাচ্ছে কেন? বিকজ হি অর শি ওয়াজ ক্লোজ টু দ্যাট পার্টিকুলার পার্সন যে ওই পুরস্কারটা চালনা করতো বা অ্যারেঞ্জ করতো। তো আমার তো কিছু যায় আসে না এগুলো বলতে, কারণ আমি কোনোদিন ফোনও করিনি, কিছুই করিনি। আমি পুরস্কার চাইও নি, পাইও নি।
কিন্তু এই যে প্রয়োজন প্রিয়জন এই শব্দগুলো বারংবার ঘুরে ফিরে আসছে, নিশ্চয়ই তোমারও হয়তো অনেক কলিগ এই একই জিনিসের শিকার হয়েছে, মানে তাদেরকেও জোর করে অনেক কিছু করতে হয়েছে। তাদেরকে সেই সময় তুমি কি সাজেশন দিয়েছো বা তারা তোমার সঙ্গে কি শেয়ার করেছিল? কিচ্ছু শেয়ার করেনি, কোনো সাজেশন চাইও নি, দিও নি। তার কারণ তখন ছিল যে আমাদের সবাইকে সার্ভাইভ করতে হবে। কেউ এটা নিয়ে আমার কাছে এসে বলেনি যে আচ্ছা আমি কি করি বলতো, বা আমি কেন এই পুরস্কার পাচ্ছি না, বা আমি কেন পাচ্ছি তাও বলেনি। কিন্তু কাজ কাজ না থাকা দীর্ঘদিন, সেটা তো না, সেটাও কেউ বলেনি এসে। কাজ যাদের নেই তারা কেউ বলেনি যে আমাদের কাছে কাজ নেই, তারা কারণ মুখটা খুলতে পারছে না, তো মুখ খুলতে পারছে না। কিছু কিছু লোক হয়তো ফেসবুকে লিখেছেন, মানে আর্টিস্টদের কথা বলছি। এছাড়া আমার কাছে কেউ এসে সাজেশন নেয়নি যে আমি কি করব। কারণ দেখো, কাজ বেসিক্যালি কে দেবে? আর্টিস্টদের কে দেবে? প্রডিউসার আর চ্যানেল, রাইট? আমাদের তো ফেডারেশন কাজ দেয়নি কখনো, দেবেও না কখনো। তা আমাদের কিন্তু সেই ব্যাপারটা নেই যে ফেডারেশনের আন্ডারে বা কন্ট্রোলে আমরা ছিলাম, কোনো দিনই নয়। সেটা কিন্তু টেকনিশিয়ানদের। কিন্তু যেটা ছিল যে আর্টিস্টরা যদি সেই সময়কার সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতো, তাকে ব্যান করে দেওয়া হতো। যেরকম তিলোত্তমা কাণ্ডের সময় যখন আমরা সবাই হেঁটেছিলাম, তখন কিছু শিল্পী খুবই সোচ্চার হয়েছিল সেই মিছিলের মধ্যে বলে তাদের রাতারাতি বসিয়ে দেওয়া হয়েছিল। সেটা সবাই জানি আমরা। তো এবার কেন বসিয়ে দিয়েছিল সেটাও আমরা জানি। তো সেটা একই ব্যাপার, মানে তুমি মুখ খুললেই তোমার কাজ থাকবে না। কিন্তু আমি তো হেঁটেছিলাম, আমি বলেছিলাম যা বলার। যদি পুরনো ইউটিউব ভিডিওস দেখা যায়, সেখানে তুমি আমাকে দেখতে পাবে যে আমি সবই বলেছি। কারণ আমার কিছুই হারাবার ছিল না। হ্যাঁ, কাজের ভয় নিশ্চয়ই ছিল, মিথ্যে কথা বলবো না আমি, যে যদি কাজ চলে যায় কী হবে, কারণ এটাই আমার কাজ, আমি আবারও বলছি। কিন্তু আমার ওদের কাছ থেকে কিছু পাওয়ার ছিল না। কিন্তু এই কয়েক বছরে যদি আরও প্রিসাইজলি যদি বলি, বিগত 5 বছরে ইন্ডাস্ট্রির ভেতরে দ্বন্দ্বগুলো যেভাবে নানা কারণে মানুষের সামনে চলে এলো, তার সঙ্গে রাজনৈতিক মঞ্চগুলো যেভাবে তারকাখচিত রাজনৈতিক মঞ্চ হয়ে উঠলো, সেটা কতখানি তোমার মনে হয় যে বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে তো অর্থনীতিও জড়িত, সেটাই কতটা এফেক্ট করলো? দেখো, আমাদের যখন যেতে বলা হতো সেটা খুবই বিরক্তিকর, মানে আমার তো খুব বিরক্ত লাগতো। আমি অনেকবার কাটিয়ে দিয়েছি, মিথ্যে কথা বলবো না। যখন একেবারেই পারিনি তখন আমায় যেতে হয়েছে, কারণ বারবার ফোন আসতো, বলা হতো যে ফোন আসছে ওনার অফিস থেকে, তো যেতে হবেই। এবং সেই ফোনগুলো কিন্তু আমাদেরই মানে ওয়ার্কাররা ফোন করতো আমাদের। তো আমি একটা কথাই তখন ভাবতাম যে যারা যাচ্ছে তারা কেন যাচ্ছে। তো আমি যখন প্রথমবার গেলাম, তখন গিয়ে দেখলাম যে অনেকেই বসে আছে, এবং সবাই দেখলাম যে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে ওখানে গেছে, যে আমাকে এটা পেতে হবে, আমাকে এটা চাইতে হবে, বা আমার এটা চাই। তা আমার কোনো উদ্দেশ্য ছিল না। তা আমার মানে আই ওয়াজ নট বদার্ড অ্যাট অল যে আমাকে এটা নিয়ে ফিরতে হবে বাড়ি, এটা আমার ছিল না। আমি গেছি, আমাকে যেতে বলা হয়েছিল বলে, একবার প্রচারেও একবার গিয়েছিলাম, যেতে বলা হয়েছিল বলে, করে চলে এসেছি। বেশ, এই আলোচনা চলতেই থাকবে, তবে আজ বেশি সময় নেই, তাই শেষ করব যেটা বলে, যে কারণে আজ এখানে আসা। হীরক রানীর দেশেতে তোমার প্রবেশ, এবং সেই প্রবেশ নিয়ে তুমি কতটা আশাবাদী এবং কীভাবে হতে চলেছে সে প্রবেশ? কীভাবে হতে চলেছে বলা মুশকিল। উজ্জ্বলদার হাতেই সবটা। উজ্জ্বলদার কাছ থেকে আমি যখন ফোনটা পেলাম, খুবই অবাক হয়ে গেলাম, কারণ আমাকে এমন একটা চরিত্র দেওয়া হয়েছে যেটা মানে খুব আমার এই কাঁধে বড় দায়িত্ব, এটুকু বলতে পারি। আর আমি ভীষণ এক্সাইটেড। এক তো উজ্জ্বলদার সঙ্গে কাজ করতে চলেছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর। সেকেন্ড, জয়াজির সঙ্গে কাজ করতে চলেছি। জয়াপ্রদাজি আমার কাছে, মানে উনি আমার ড্রিম গার্ল। আমি ওনার অনেক ছবি হলে গিয়ে দেখেছি, তো তার সঙ্গে কাজ করব, তার পাশে দাঁড়াবো, এটা আমার কাছে একটা প্রাপ্তি। থ্যাংক ইউ স্যার।